অনেকবার অনেক ভিডিওতে বলেছিলাম যে সুর হচ্ছে মূলত অনুভূতি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে সুরটা আসলে কিভাবে অনুভূতি বা এই যে সারেগামা যে আমরা বলি, সারেগামার যে প্রতিটা সুর আছে বা প্রতিটা অনুভূতি আছে সেগুলাকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। অনুভূতির যে পার্থক্য, রোমান্টিক সুর বা কষ্টের সুর, কোনটা সারেগামার মধ্যে কোনটা রোমান্টিক সুর, কোনটা কষ্টের সুর, কোনটা কোন গানের জন্য ব্যবহার হতে পারে বা হয়, এই সমস্ত বিষয়গুলো দেখাবো। আজকে মোটামুটি একটা ইন্টারেস্টিং ব্যাপার আলোচনা করব। একটু সময় নিয়ে বা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি জিনিসটাকে সুন্দর মতো বুঝতে পারবেন। আর যারা এখন সময় নেই চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ফ্রি সময়ে জিনিসটা দেখলে আশা করি আপনি যে নিজে নিজেই গান তুলতে চাচ্ছেন আপনার একটা ভালো কি বলে ফায়দা হবে সেই দিক দিয়ে। তো আমরা প্রথমত দেখি যে আমরা যত রকম গান শুনি সব 12টা সুর দিয়েই কিন্তু হয়। এই যে সারেগামা আমরা জানি 7টা সুর, সারেগামা পা ধা নি সা, এই যে 7টা, তাহলে আমি বলতেছি যে 12টা, এই 12টা আসলে কিভাবে, প্রথমত আমাদেরকে সেটা দেখা দরকার না? চলেন আমরা দেখি মূলত 12টা সুর কিভাবে আসলো। খাতায় কলমে আমার একটা গ্রাফ আছে, তার আগে আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমরা যারা সারেগামা বাজাতে জানি সাধারণত সা, এই যে রে, গা, মা, 1 নম্বর তার ওপেন, পা, ধা, নি, সা এই পর্যন্ত, তাই না? কিন্তু আমাদের এখানে প্রতিটা ঘরে একটা একটা করে সুর আছে। আমরা যে বাজাই সারেগামা বা যেটাই বলেন, প্রতিটা ঘরেই কিন্তু সুর আছে। অবশ্যই সুরের অনুভূতিগুলা ভিন্ন রকম, কিন্তু প্রতিটা ঘরেই আমাদের সুর আছে আর কি। তো তাহলে এই যে আমরা জানি এটা হচ্ছে সা, 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে সা, তাই না? এটা বাজে রে। কিন্তু এইখানে আমরা একটা ঘর বাদ দিয়ে আসলাম, সা রে বাজালাম না। এই যে এই নোটটা, যে এই নোটটা, এটাকে বলে কোমল রে। আমরা যদি এই যে রেটা সাধারণত জানি যে সারে গামা আমরা যেটা বাজাই সেটা রোমান্টিক সুরের নোট বা মেজর স্কেল, কিন্তু এই যে আমাদের এই যে এই নোট যেটা কোমল, এখানেও কোমল নোট আছে। পরবর্তী যে বাদ বাকি যতগুলো কোমল নোট আছে সেগুলো আমরা বলতে পারি মাইনর স্কেল বা কষ্টের সুর বা কষ্টের অনুভূতি। তাহলে কি দাঁড়ালো, এই যে সা, এই যে রে, কোমল রে, এটা এর পরবর্তীতে শুদ্ধ রে। অর্থাৎ আমরা যেটা সারেগামা বাজাতে জানি, যেমন আমি যে কোনো নোটের যদি কোমল বের করতে চাই, অর্থাৎ গায়ের আমি কোমল বের করব, এই যে গা থেকে এক ঘর সামনের দিকে যদি আমি আসি, এটা হবে কোমল গা। গা থেকে এক ঘর সামনে, রেটা রে থেকে এক ঘর সামনের দিকে, অর্থাৎ এই যে মাথার দিকে। অনুরূপভাবে ধরেন আমি যে ধায়ের কোমল নোটটা বের করতে চাই, এটা ধা, ধা থেকে এক ঘর মাথার দিকে যদি আসি, কোমল ধা। এখানে আরও একটা ব্যাপার আছে, সবগুলা নোটের কোমল সুর হয় না। আমাদের 2টা নোট আছে, এগুলোকে আমরা বলতে পারি কি বলে, সা এবং পা। এই দুইটা আমাদের এই এই সায়ের সুরটা বা সায়ের সুরের অনুভূতিটা, এই পায়ের সুরের যে অনুভূতিটা আছে সা এবং পা, এই দুইটা আমাদের কষ্টের সুরের সাথেও যায়, রোমান্টিক সুরের সাথেও যায়। অর্থাৎ এই সুরের অনুভূতি বলতে পারি আমরা নিরপেক্ষ। আমরা যদি একটা কষ্টের সুর বাজাতে চাই, কষ্টের সুরের সাথে রোমান্টিক সুর কিন্তু সহজেই মিলবে না। অর্থাৎ আমরা জানি কি, অনুভূতি মানুষের মনে, যখন আমরা অনুভূতির ব্যাপারগুলো দেখি তখন কি হয় যে আমি খুব কষ্টে আছি, আমার মনে কষ্টের একটা অনুভূতি থাকবে, হুট করে আমার মনে কি বলে রোমান্টিক অনুভূতি চলে আসা কিন্তু সম্ভব নয়। এই সা এবং পায়ের অনুভূতিটা এমন, আমি চাইলে এই সাটাকে কষ্টের সাথেও ব্যবহার করতে পারি, চাইলে আমি সাটাকে রোমান্টিক সুরের সাথেও ব্যবহার করতে পারি। এই রোমান্টিক সুর, এটা আমরা জানি না, এই যে রে, শুদ্ধ রে, রোমান্টিক সুর, আর কোমল পাটাও। তাহলে আমরা এখন খাতায় কলমে দেখি। এই যে আমাদের এটাকে আমরা ধরি 2 নম্বর তার, সায়ের তার, এটা আমাদের 1 নম্বর তার, তাই না? তো আমরা জানি 2 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে সা। এই যে 2 নম্বর তার, এই যে মাথা এখানে কোথাও না ধরে বাজালে সা। 2 নম্বর তারের যে 1 নম্বর ঘরটা আছে, অর্থাৎ রের সামনে, এটা কোমল রে। তার পরবর্তীতে আমরা জানি 2 নম্বর ঘরের, দুঃখিত, 2 নম্বর তারের 4 নম্বর ঘর, এখানে যদি ধরে বাজে এটা বাজে গা। ওই ঘরের সামনে যদি আমরা আসি, কোমল গা। আমি এই যে কে গা লিখেছি, যদিও জায়গা নেই এই জন্যই আর কি। এর পরবর্তীতে 1 নম্বর তার আমরা জানি মা, তাই না? এই যে 1 নম্বর তার কোথাও না ধরে বাজালে বাজে মা। এই যে এর পরবর্তীতে 1 নম্বর তারের 1 নম্বর ঘর যেটা আর কি, সেটাকে বলে হচ্ছে করিমা। এটা একটু ভিন্ন ধর্মী সুর। আমরা জানি কোমলগুলা কষ্টের সুর, কিন্তু এই যে করিটা, এটা একটা ভিন্ন ধর্মী সুর। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এর পরবর্তীতে আসে আপনার পা। একটু আগে বললাম সা এবং পা নিরপেক্ষ স্বর, তার মানে এটার কোমল
করি কিছুই হয় না। এই ছাটা বা দুঃখিত এই সুরটা আপনার আপনি চাইলে কষ্টের সুরের সাথেও ব্যবহার করতে পারবেন, রোমান্টিক সুরের সাথেও ব্যবহার করতে পারবেন। আপনি যদি রের কষ্টের সুরটা বের করতে চান, অর্থাৎ রে গানে ব্যবহার আছে কিন্তু গানটা কষ্টের সুরে আছে, তার মানে আপনাকে এই 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 নোটটার ব্যবহার করতে হবে। একটা গানে ধরেন যে সায়ের ব্যবহার যদি থাকে, আপনি সেটা নিরপেক্ষ সা ব্যবহার করতে পারবেন। সেটার জন্য আলাদা করে কোনো কষ্টের সুরের গানও যদি হয়, সেক্ষেত্রেও আপনি এই এই সাটাকেই ব্যবহার করতে পারবেন। আবার রোমান্টিক সুরের গান হলেও এই ছাটাকেই ব্যবহার করতে পারবেন। তার মানে কি পা নিরপেক্ষ। এর পরবর্তীতে আমরা জানি এই যে ধা, এই যে তার পরবর্তীতে হচ্ছে কোমল ধা, ধা থেকে এক ঘর সামনে। তারপরে হচ্ছে নি, আমরা জানি এই যে নির এক ঘর সামনে যদি আমরা আসি কোমল নি। এর পরবর্তীতে এই যে সা, শেষ সাটা আমরা শুরুতে একবার ধরে এসেছি, আমরা চাইলে এখানে নাও ধরতে পারি। এখন আমরা হিসেব করি নোটগুলো। এই যে সা 1 2 3 4 5, গা পর্যন্ত 5, তারপরে গায়ের পরে কি মা, এই যে 6 7 8 9 10 11, এই যে 12, নি পর্যন্ত সা আমরা কিন্তু একবার ধরে এসেছি। সাকে ধরার আর কোনো আমাদের দরকার নাই। তাহলে আমরা টোটাল 12টা নোট এখন চিনলাম, তাই না? এই যে এখন আমি যে অনুভূতির কথা বললাম, এখানে আমি যতগুলা কোমল সুর দেখিয়েছি, একটা কষ্টের সুরের গানে আপনি এই কোমল সুরের ব্যবহারগুলো করতে পারবেন। যদিও আমাদের ফোক গানের কনসেপ্টটা ভিন্ন রকম, কষ্টের সুর রোমান্টিক সুর মিশ্রিত থাকে। আমরা জানি সাটা কি নিরপেক্ষ সুর। আমরা একটা কষ্টের সুরের গানের ক্ষেত্রে নোটগুলো দেখবো, সাটা নিরপেক্ষ সুর, এর পরবর্তীতে কষ্টের সুরের কোমল রে সেটা আমরা ব্যবহার করতে পারি, কোমল ঘা যেটা সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে সা কোমল রে কোমল ঘা আমরা ব্যবহার করতে পারি, তাই না? এর পরবর্তীতে মাটা বলতে পারেন যে আমাদের যে ফোক গানগুলো হয়, ওই যে ফোক গানের ফ্লেভার হয় টক স্বাদ ফ্লেভারের। একটা গানে কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে। সেই দিক দিয়ে আমরা চাইলে আপনার কি বলে, ধরেন যে গানের সম্পূর্ণ সুরের এতটুকু অংশ কষ্টের সুর, আবার এতটুকু অংশ রোমান্টিক সুর, এভাবে করে মিশ্রিত থাকে আর কি। তো এর পরবর্তীতে এখানে যতগুলা কষ্টের সুরের নোট আছে, কোমল একটা কষ্টের সুরের গানে এই সকল কি বলে নোটগুলার ব্যবহার হতে পারে। এখানে হতে পারে এই কথাটা কেন বললাম, আমি একটা গানকে যখন বাজাতে যাইব, আমি সেই গানের সুরটা মূলত নির্ভর করবে লেখক যে অনুভূতি নিয়ে গানটাকে লিখেছে। ধরেন যে একটা গান আমরা দেখি, একটা গান আছে না, অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না, এটা রোমান্টিক সুরের গান। তার মানে ধা শুদ্ধ ধারা, সা রে গা, এখানে আছে অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার রইলা না। এই নোটটা বাজাচ্ছে, অনেকে মনে করতে পারেন এটা কি, এটা হচ্ছে মা। আমরা জানি 1 নাম্বার তার ওপেন বাজালেও মা, আর 2 নাম্বার তারের 5 নাম্বার ফ্রেট ওইটাও মা, তাই না? এখানে দেখেন একটা রোমান্টিক সুরের ব্যবহার ছিল, শুধুই রোমান্টিক সুর এটাতে। আর এখানের বিষয়টা কি, এখন এভাবে করে আসলে কোন গানের জন্য কোন নোট ব্যবহার হয় এরকম করে মুখস্থ করে আমি মনে করি কোনো লাভ নেই। প্রথমত এই যে সারে গামা যেটা হয়, এটা হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো, আমি বলি সবাইকেই, একটার থেকে আরেকটার সাউন্ড বেশি। এই যে সা যেটা সা, এর পরবর্তীতে কোমল রেটা আছে, সায়ের থেকে কোমল রেটার সাউন্ড কিন্তু বেশি। সা রে, এই যে শুদ্ধ রে আর কোমল রের পার্থক্য দেখেন, রে রে, এখন একটা ভারী ভাব চলে আসছে। তার মানে সা রে রে গা গা, আস্তে আস্তে সাউন্ডগুলো উপরের দিকে যাচ্ছে, তাই না? প্রথমত আপনাকে এই যে প্রতিটা নোটে যে আলাদা আলাদা অনুভূতি আছে, সেই অনুভূতিগুলা অনুভব করতে হবে। এখন এই অনুভূতিগুলো আপনি অনুভব করবেন কিভাবে? আমি বিভিন্ন রকম প্র্যাকটিস বলি আমাদের কোর্সের যারা স্টুডেন্ট আছে, অনুভূতিকে অনুভব করার জন্য বিভিন্ন রকম টুলসের ব্যবহার আছে। এর বাইরে আপনার এই যে সারেগামার যে প্রতিটা সাউন্ড একটার থেকে আরেকটা ভিন্ন, এই জিনিসটা কিন্তু আপনার মস্তিষ্কে সেট করতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, একটা গান আমি যখন বাজাবো তখন কি হবে,
সাধারণভাবে একটা গান ওই যে সারেগামা যেহেতু বাসাবাড়ি সিঁড়ির মতো সুর উঠানামা করে, কিন্তু গানে এক সিরিয়ালে সুর হয় না, সারেগামা পাধানিসা এভাবে কিন্তু হয় না। তার মানে সারে মামা গা রে সা সা বা যে কোনো কিছুই বলতে পারেন যে সুর উঠানামা করতেছে এইভাবে। এখন সুর উঠানামা বলতে কি সাউন্ডগুলা সুরের যে একটার থেকে সারেগামার যে একটার থেকে একটা সাউন্ড বেশি, সাউন্ডগুলা তার মানে উঠানামা করতেছে। আপনি যখন চিনবেন যে সা সা থেকে রে সাউন্ডটা বেশি, এটা আপনার যখন মস্তিষ্ক ক্যাচ করতে পারবে। এটা জাস্ট আমি আপনাকে বললাম, সেই জন্য আপনি হয়তো বুঝতে পারতেছেন, কিন্তু আমি যখন আপনাকে না দেখিয়ে বাজাবো, এখন আমি যে না দেখিয়ে আপনাকে বাজালাম কোনটার সাউন্ড বেশি কোনটার সাউন্ড কম, এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি এই যে আপনার মস্তিষ্ক এই সুরগুলাকে চেনে না বা ধরতে পারে না। সায়ের থেকে যে রের সাউন্ডটা বেশি, এটাও আপনার মস্তিষ্ক ধরতে পারে না, বা কোনটা সুর কোমল কোনটা সুর করি কোনটার অনুভূতি কেমন, দুঃখিত, এটাও আপনার মস্তিষ্ক ধরতে পারে না। তার মানে আপনার এখন আপনি যদি যে কোনো ধরনের গান খুঁজে পেতে চান, আপনার এখনকার কাজ হবে কি জানেন? সুর সম্পর্কিত ভালো একটা ধারণা নেওয়া আর এই সারেগামার সুরগুলোকে চেনা। একটা গান যখন আপনি শুনবেন, শুনেই কিন্তু তারপর বাজাতে চাইবেন। যে আমি একটা গান শুনেছি বকুল ফুল গানটা, তার মানে প্রথমত আমার কাজ থাকবে গানটার অনুভূতিকে ধরা। তার মানে এটা রোমান্টিক স্বর, রোমান্টিক স্বরের জন্য এই নোটগুলো ব্যবহার হতে পারে। তার মানে আমি একটা ধারণা পেলাম যে আমার এই নোটগুলোর মধ্যে আছে, কিন্তু এক্সাক্ট কোন নোটে আছে সেটা আপনার খুঁজে পেতে হলে ওই যে সুরগুলো যেহেতু উঠানামা করতেছে বাসাবাড়ির সিঁড়ির মতো, আপনাকে সেই ধারণাটাও আপনার মাঝে থাকতে হবে। এটা আপনি করবেন কিভাবে? সুরগুলো চেনার মাধ্যমে। এখন সুর চেনার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস আছে, এয়ার ট্রেনিং, হ্যান ত্যান। এর পরবর্তীতে বা এর আগেও আরও অনেক ব্যাপার আছে সুর, এগুলো আমি অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করলাম। এর আগের যে বিষয়গুলো আছে ফিজিক্যাল পার্ট আপনার হতে পারে, যেমন তাল, সারেগামাটাকে বাজিয়ে হাতটাকে ফাস্ট করা, এর পরবর্তীতে তালের সাথে মিলিয়ে সুর বাজানো। এখন অনেকেই এমন করে বাজায়, এমন করে বাজায়। একটা গানে কিন্তু একটা ধারাবাহিকতার মধ্যে সুর যে চলতে থাকে এমনটা না। আমি এতক্ষণ যে আপনাকে বললাম ওই যে সুর উঠানামা করে, তার মানে আপনার হতে পারে যে তালটাকে একবার বাজিয়ে আপনার কয়েকটা নোট উঠানামা করতে হতে পারে। ডান হাতে তালটাও ঠিক থাকবে, সেটার সাথে সুরগুলাও পরিবর্তন হবে। আপনার এই যে এই বিষয়গুলোও জানা দরকার। তো যারা শেখেন বা শিখছেন বা শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সেটা কি আপনি বা আপনারা শেখার জন্য চেষ্টা করেন পার্ট বাই পার্ট বা ধারাবাহিকতার মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাওয়া। এখন আমি এটা কেন বললাম? আপনি সাধারণভাবেই চিন্তা করেন আমি হাঁটতে পারি না, আমি যদি আপনাকে কি বলে, আপনি যদি আমাকে দৌড়াতে বলেন, আমাকে দিয়ে কি সম্ভব? অবশ্যই নয়। আমাকে প্রথমত হাঁটতে শিখতে হবে। এটার ক্ষেত্রেও ব্যাপারটা বলতে পারেন এমন, এই যে আমি এখানে একটা অ্যাডভান্স বিষয় দেখালাম, এর আগে অনেক বিষয় আপনার জানা দরকার। সারেগামাটা বাজানো, সারেগামার যে এই যে নোটগুলো আছে এগুলো দেখালাম। এর পরবর্তীতে কোমল সুর, আমি যদি শুধুমাত্র কোমল সুরগুলো বাজাতে চাই, এই শুধুমাত্র কোমল সুরের জন্য কোন কোন নোটগুলা ব্যবহার হতে পারে, এই ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে। তার পরবর্তীতে ওই যে তালগুলা, তালের সাথে মিলিয়ে সুর বাজানো, যখনই ধারাবাহিকভাবে শিখবেন জিনিসগুলো আপনার কঠিন লাগবে না। তো অনেকেই আমার কাছে শিখতে চান, অনেকে হয়তো জানেন যে আমার একটা কোর্স আছে, ওখানে একদম A to Z একদম জিরো থেকে যে কোনো ধরনের গান বাজানো, এই যে এই বিষয়গুলো যে বললাম, এখানে জাস্ট একটা বিষয়কে ধারণা দিলাম আপনাদেরকে সুর সম্পর্কে বা এই যে 12টা নোট সম্পর্কে। কিন্তু আমাদের ওই কোর্সে এই 12টা নোট নিয়ে ধারণা থেকে, এটা তো শুরু, ওই যে প্রতিটা নোট আপনার মস্তিষ্কে কীভাবে সেট করবেন, অনুভূতিগুলোকে কীভাবে চিনবেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু ওখানে বিস্তারিত আছে, যেটা আপনার এই শেখার যাত্রায় অনেক গুণে সহজ হবে। আমাদের কোর্স কিন্তু রেকর্ডেড ভিডিও আকারে। প্রথমত পার্ট বাই পার্ট যখন যেটা শেখা দরকার, একদম জিরো থেকে কিভাবে ধরবেন সেটা থেকে শুরু করে কিভাবে যে কোনো ধরনের গান বাজাতে পারেন সেই অনুযায়ী সাজানো থাকবে, এবং লাইভ সাপোর্টে আপনার সাথে আমি থাকবো। ভিডিও দেখে প্র্যাকটিস করলেন, 1 নাম্বার লেসনটা দেখলেন, দেখে সেই অনুযায়ী বাজিয়ে আমাকে দেখালেন যে ভাই 1 নম্বরে এই বলেছেন, এই বাজাচ্ছি, দেখেন তো হচ্ছে কিনা। দেখলাম সব ঠিকঠাক থাকলে আপনাকে নির্দেশনা দিলাম, পরের লেসনে গেলেন, পরের লেসনে গিয়ে বুঝলেন না, তখন আমাকে কল দিলেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ধরাবাঁধা নিয়ম দিয়ে আসলে শেখাও হয় না। আপনার যখন সময় সুযোগ হয়, আসলে দৈনন্দিন কাজকর্ম যেগুলো থাকে সেগুলোকে আপনার তো ঠিক রাখতে হবে। সেই দৈনন্দিন কাজকর্মগুলোকে ঠিক রেখে আপনি প্র্যাকটিস কন্টিনিউ করে যাবেন। আপনার যখন সমস্যা অসুবিধা হবে আমাকে ইনস্ট্যান্ট জানাবেন, আমি ইনস্ট্যান্ট সমাধান দেবো। লাইভ সাপোর্ট, যখন সমস্যা তখন সমাধান বলতে পারেন। এটাই
এটাই আর কি ব্যাপারটা। তো যারা শিখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কোর্সের বিস্তারিত জানতে পারবেন। আর আরেকটা কথা বলি, অনেকেই মনে করতে পারেন যে কারো কাছ থেকে শিখতে গেলে হয়তো প্রতি মাসিক একটা টাকা পয়সা দিতে হবে। আমাদের এখানে বিষয়টা এমন নয়। এখানে একদম স্বল্প মূল্যে আমি চেষ্টা করেছি, আপনি একটা উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছেন, অর্থ যতটুকুই ব্যয় করা বলেন বা সময় ব্যয় করা বলেন করবেন, আমারও দায়িত্ব থাকবে আপনার সেই লক্ষ্য পর্যন্ত আপনাকে নিয়ে যাওয়া। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।